নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 3, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 3, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি সেটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল কোশ্চেন পেপার। সেই কোশ্চেন পেপারটা আমি আজকে তোমাদের সম্পূর্ণ উত্তর সহ বিশ্লেষণ করব এবং আনুষঙ্গিক টুকিটাকি যাতে তোমাদের মনে থাকে সেই টেকনিকও তোমাদের বলে দিব। যাই হোক, প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন আছে, 8 মার্ক। এরপর 2 নম্বরে হচ্ছে 3টি বিভাগ। এটা হচ্ছে এতে একটি ব্যাখ্যা উত্তর দাও, 2তে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো এবং সিতে হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তারপরে গিয়ে হলো তোমার নিম্নলিখিত প্রশ্নগুলো 2-3টি বাক্য উত্তর দাও। জন ভিয়েনা সম্মেলনের মূলনীতি কী ছিল, এরকম করে তোমার টোটাল প্রশ্নটা আছে 3। এবং 4 নম্বরে হচ্ছে সেটা প্রতিটায় 2 মার্ক, 3 এবং 4 নম্বরে প্রতিটা প্রশ্ন 4 মার্ক করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 3টি প্রশ্ন থেকে। এবং উমো যেটা বিভাগ সেটা 5 নম্বর। নিম্নলিখিত প্রশ্নগুলো 15-16টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি, অর্থাৎ এখানে টোটাল 3টি প্রশ্ন আছে, 8 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যাক, এক এক করে আমি সমস্ত প্রশ্ন দেখে নিলাম। এবারে উত্তর দেখব। সঠিক উত্তরটি, মেটারনিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী। মেটারনিক ছিলেন মূলত অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। তাহলে আমাদের উত্তর হবে সি। কেন, আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, ক্লেমেন্স ভন মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর এবং প্রধানমন্ত্রী। তিনি 1815 সালে ভিয়েনা সম্মেলনের প্রধান নেতা ছিলেন। তার রক্ষণশীল নীতির জন্য 1815 থেকে 1848 সালকে মেটারনিক যুগ বলা হয়। এরপর পরে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন কে? ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা মাসিনি, অর্থাৎ এ নম্বর উত্তর। তারপরে জিউছেপ্পে মাসিনি 1831 সালে ইয়ং ইটালি সংগঠনের প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল ইতালির বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ ইতালি গঠন করা। এরপরের প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। 1830 সালে জুলাই মাসে ফ্রান্সের রাজা দশম চার্লসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিপ্লব হয়। এর ফলে চার্লস সিংহাসন ত্যাগ করেন এবং লুই ফিলিপ ফ্রান্সের শাসক হন। পরের প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে। 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। কয়লা এবং লোহার প্রাচুর্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, উপনিবেশ এবং বৈজ্ঞানিক আবিষ্কারের প্রধান কারণ ছিল। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী কী ছিল? নতুন দুটি ছিল মালিক এবং শ্রমিক। শিল্প বিপ্লবের ফলে সমাজে দুটো শ্রেণী অন্তর্ভুক্ত। একটা মালিক শ্রেণী হচ্ছে কারখানার মালিক এবং শ্রমিক শ্রেণী হচ্ছে কারখানায় কাজ করা মজুর। পরের প্রশ্ন, স্পিনিং জেনি আবিষ্কার করেন হচ্ছে হারগ্রিভস। জেমস হারগ্রিভস 1764 সালে স্পিনিং জেনি আবিষ্কার করেন। এটি একসঙ্গে অনেক সুতো কাটতে পারত, ফলে বস্ত্রশিল্প উৎপাদন অনেক বেড়ে যায় এবং শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়। পরের প্রশ্ন হচ্ছে এপ্রিল থিসিস রচনা করেন কে? এপ্রিল থিসিস রচনা করেন মূলত লেনিন। 1917 সালে ভ্লাদিমির লেনিন এপ্রিল থিসিস প্রকাশ করেন। এতে তিনি শান্তি, জমি এবং রুটি এবং সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে দেওয়া দাবি জানান। এটি রুশ বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ দলিল। পরের সর্বশেষ 8 নম্বরে, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল মূলত কত? 1914 খ্রিস্টাব্দে। 28শে জুন 1914 সালে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্দকে হত্যা করা হয়। এর পরবর্তী ঘটনাবলীর ফলে 28শে জুলাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1918 সাল পর্যন্ত চলে। পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও। একটি ব্যক্তি, কোন সময়কালকে মেটারনিক যুগ বলা হতো? মেটারনিক যুগ 1815 সালের ভিয়েনা সম্মেলন থেকে 1848 সালের ইউরোপীয় বিপ্লব পর্যন্ত সময়কালকে মেটারনিক যুগ বলা হয়। 1815 সালে নেপোলিয়ন পতনের পর ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক প্রধান ভূমিকা নেন। তিনি ইউরোপের রাজতন্ত্র রক্ষণশীল নীতি বজায় রাখতে চেয়েছিলেন। তার প্রভাব 1848 সালের বিপ্লব পর্যন্ত স্থায়ী ছিল। পরের প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? ইউটোপিয়া গ্রন্থটি লেখা হচ্ছে স্যার টমাস মোর। 1516 সালে টমাস মোর ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন। এতে তিনি একটি আদর্শ সমাজের কল্পনা তুলে ধরেন। সমাজতান্ত্রিক চিন্তার বিকাশে বইটির বিশেষ গুরুত্ব রয়েছে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা 4 প্রধান শক্তি কারা ছিল? ভিয়েনা সম্মেলনে বিগ ফোর অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ব্রিটেন। নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপে পুনর্গঠনের জন্য এই 4 শক্তির প্রধান ভূমিকা গ্রহণ করে। অস্ট্রিয়ার প্রধান
প্রতিনিধি ছিলেন মেটার্নিক, রাশিয়ার প্রতিনিধি ছিলেন জার প্রথম আলেকজান্ডার, এবং ব্রিটেন ও প্রুশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় কর শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটা মিথ্যা, কারণ এটা সঠিক উত্তর। ইংল্যান্ডের বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল। শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ড শুরু হয়। বস্ত্রশিল্প, লৌহশিল্প, যান্ত্রিক শিল্পের দ্রুত উন্নতির ফলে ইংল্যান্ড বিশ্বের প্রধান শিল্প উৎপাদনের দেশে পরিণত হয়। এরপর পরের প্রশ্ন, কার্ল মার্কস হলেন একজন কল্পনা বিলাসী সমাজতান্ত্রিক। এটা মিথ্যা, কারণ কার্ল মার্কস ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 1929 খ্রিস্টাব্দে ইউরোপের মহামন্দা দেখা দেয়। এটা কি উত্তর হবে সত্য। 1929 সালে অক্টোবর মাসে আমেরিকার শেয়ার বাজারে ধস নামে, এর ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দেয়। ইউরোপের দেশগুলো এই মহামন্দার দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর পরের প্রশ্ন বি নম্বর হয়ে গেল। সি নম্বর, বিবৃতি। ঘেটো ছিল শহরের সবচেয়ে গরিব ও দুর্দশা গ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা এখানে বলছে কর্মচ্যুত বেকার শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট ছিল। এখানে জেন্ট্রি শ্রেণীর বসবাস ছিল এবং এখানে সাধারণ শহরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ শিল্প বিপ্লবের ফলে শহরে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পায়। দরিদ্র শ্রমিকরা অস্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করত। এই অঞ্চলগুলো ঘেটো বলা হতো। এরপর পরের যে আছে বিবৃতি, ভাষায় সাক্ষীর দ্বারা জার্মানি সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। ভাষায় সন্ধির দ্বারা জার্মানি সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। যুদ্ধ এড়াতে ইউরোপের শক্তিসম প্রতিষ্ঠার চেষ্টা করতে হয়। ব্যাখ্যা 2, জার্মানি অঞ্চলগুলো দখল করে নেওয়া হয় এবং জার্মানির ভবিষ্যৎ যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। উত্তর হবে ব্যাখ্যা 3। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও। যে 4 মার্কের, যে 2-3টি বাক্যে উত্তর যে কোনো 4টি, মানে 2 মার্কের প্রশ্ন। তাহলে ভিয়েনা সম্মেলনের মূলনীতি কী ছিল? ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি ছিল। বৈধ রাজতন্ত্র প্রতিষ্ঠা, প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, তারপরে শক্তি নীতি, শক্তিসাম্য নীতি, ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষতিপূরণ নীতি, প্রিন্সিপাল অফ কম্পেনসেশন। এটা যদি বিস্তারিত ব্যাখ্যা দিই, বৈধ রাজতন্ত্র নীতির মাধ্যমে নেপোলিয়ন দ্বারা অপসারিত রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। শক্তিসাম্য নীতির মাধ্যমে ইউরোপে কোনো একটি রাষ্ট্র যাতে অতি শক্তিশালী না হতে পারে তার ব্যবস্থা করা হয়, এবং ক্ষতিপূরণ নীতির মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে নতুন অঞ্চল প্রদান করা হয়। এরপর পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে আবার, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। আর 1861 সালে তিনি রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপ করেন। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ব্যক্তিগত স্বাধীনতা লাভ করে। এর কারণে তাকে মুক্তিদাতা জার বলা হয়। এরপর পরের প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? বড় কারখানায় যন্ত্রের সাহায্যে বহু শ্রমিককে একত্রে কাজ করিয়ে উৎপাদন করার ব্যবস্থাকে ফ্যাক্টরি প্রথা বলা হয়। শিল্প বিপ্লবের আগে কুটির শিল্প প্রচলিত। শিল্প বিপ্লবের পরে উৎপাদন কারখানা কেন্দ্রিক হয়ে ওঠে, এতে উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ত্রিশক্তি মৈত্রী ছিল 1882 সালে জার্মানি, অস্ট্রিয়া, ইতালির মধ্যে সংগঠিত হয়। ত্রিশক্তি আতাত হচ্ছে 1960 সালে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মধ্যে সংগঠিত হয়। এই দুটি শক্তিজোট ইউরোপকে দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে ভাগ করা হয়। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে ওঠে। পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে কি, হুভার কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেছেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 সালে 8ই জানুয়ারি 14 দফা শর্ত ঘোষণা করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে জাতিপুঞ্জ লিগ অব নেশনস গঠনের প্রস্তাব ছিল। পরের প্রশ্ন, হুভার মেমোরিয়াম কি? 1931 সালে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট হুভার জার্মানি ক্ষতিপূরণ আন্তর্জাতিক ঋণ পরিশোধে 1 বছরের জন্য স্থগিত রাখার যে প্রস্তাব দেন তাকে হুভার মেমোরিয়াম বলা হয়। 1929 সালে মহামন্দার ফলে জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে। অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য হুভার এই প্রস্তাব দেন। এর ফলে সাময়িকভাবে ঋণ পরিশোধের চাপ কমে। পরের প্রশ্ন, বিভাগ খ। এটা কি বলেছে? বিভাগ খ যদি আমরা দেখে আসি, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আছে, যে কোনো 2টি। তো জার্মানি ঐক্য আন্দোলনে অটো ফন বিসমার্ক ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ও জার্মানি ঐক্য আন্দোলনের প্রধান স্থপতি। তিনি বিশ্বাস করতেন যে বক্তৃতা বা ভোটের মাধ্যমে নয়, বরং রক্ত ও লোহা, ব্লাড অ্যান্ড আয়রন রীতির মাধ্যমে জার্মানি ঐক্য সম্ভব। তার নেতৃত্বে রাশিয়া প্রথমে 1864 সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে স্লেভিক ও হলস্টাইন দখল করে। এরপর 1866 সালে অস্ট্রিয়াকে পরাজিত করে উত্তর জার্মানি সংঘ গঠন করে। অবশেষে 1870 থেকে 71 সাল ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে দক্ষিণ জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করেন। এর ফলে 1871 সালে ভাষায় প্রাসাদে
জার্মানির সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং প্রুশিয়ার রাজা প্রথম উইলিয়াম জার্মান সম্রাট হিসেবে ঘোষিত হন এবং বিসমার্ক প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন। তার কূটনৈতিক সামরিক দক্ষতা এবং দৃঢ় নেতৃত্ব জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী কী প্রভাব ফেলেছিল। শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আনে। এর ফলে কুটির শিল্পের পরিবর্তন, কারখানা শিল্পের বিকাশ ঘটে, সমাজে নতুন দুটি শ্রেণীর উদ্ভব হয়, পুঁজিপাতি ও মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। গ্রামাঞ্চল থেকে বহু মানুষ কাজের সন্ধানে শহরে আসতে শুরু করে, ফলে নগরায়ণ বৃদ্ধি পায়। শ্রমিকদের দীর্ঘ সময় কাজ করতে হতো এবং মজুরি ছিল খুব কম। নারী ও শিশু শ্রমের ব্যবহারও বেড়ে যায়। শ্রমিকদের বাসস্থান ছিল অস্বাস্থ্যকর, অপর্যাপ্ত। এই শোষণের বিরুদ্ধে শ্রমিকরা সংগঠিত হয়ে ট্রেড ইউনিয়ন গঠন করে শ্রমিক আন্দোলন শুরু করে। শিল্প বিপ্লবের ফলে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে এবং সমাজে নতুন অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। সমাজতন্ত্র শ্রমিক অধিকারের ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। এরপর টিকা লিখো, যেটা অর্থনৈতিক মহামন্দা। 1929 সালে অর্থনৈতিক মহামন্দা ছিল বিশ্ব শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট। 1929 সালের 24শে অক্টোবর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শেয়ারের দাম হঠাৎ করে ব্যাপকভাবে কমে যায়। এই দিনটি ব্ল্যাক থার্সডে নামে পরিচিত। শেয়ার বাজারে ধসের ফলে বহু সংখ্যক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট ছড়িয়ে পড়ে। জার্মান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ সে বিদেশে ঋণের উপর নির্ভরশীল ছিল। এই সংকটের ফলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় এবং ইউরোপে স্বৈরাচার শক্তির উত্থানের পথ প্রশস্ত হয়। মহামন্দা বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল। শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কয়লা ও লোহার খনি ছিল। কয়লা ছিল যন্ত্র চালানোর প্রধান জ্বালানি এবং লোহা ছিল যন্ত্র ও রেলপথ নির্মাণের প্রধান উপাদান। দ্বিতীয়ত, ইংল্যান্ডের কৃষি বিপ্লব ঘটেছিল। নতুন কৃষি পদ্ধতির ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং বহু কৃষক কাজ হারিয়ে শিল্পক্ষেত্রে শ্রমিক হিসাবে যোগ দেয়। তৃতীয়ত, ইংল্যান্ডের বিশাল উপনিবেশ সাম্রাজ্য ছিল। উপনিবেশ থেকে সস্তায় তুলা অন্যান্য কাঁচামাল পাওয়া যেত এবং সেখানে প্রস্তুত পণ্যের বিশাল বাজারও ছিল। চতুর্থত, ইংল্যান্ডের দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থিতিশীল বজায় ছিল, ফলে শিল্প ও বাণিজ্যের উন্নতির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। পঞ্চমত, ইংল্যান্ডে ব্যাংকিং ব্যবস্থায় মূলধনের প্রাচুর্য ছিল। ব্যবসায়ীরা সহজে অর্থ বিনিয়োগ করতে পারতেন। ষষ্ঠত, উন্নত নৌপরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করে। এছাড়া বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তিগত উন্নতি শিল্প বিপ্লব ত্বরান্বিত করে। জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি, রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম এবং জেমস ওয়াটার বাষ্পীয় ইঞ্জিন উৎপাদন ব্যবস্থায় বিপ্লবিক পরিবর্তন আনে। সর্বোপরি, প্রাকৃতিক সম্পদ, উপনিবেশ, মূলধন, প্রযুক্তিগত উন্নতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার সম্মিলিত প্রভাবে ইংল্যান্ড সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত এবং পরে তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এরপরে তোমার পরবর্তী 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। যে কোনো একটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। আমি 3টি প্রশ্নই কিন্তু তোমাদের সুন্দর করে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে তারপরে পড়বে। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে কি, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি, এই বিপ্লবের গুরুত্ব কী কী ছিল। এটাও কিন্তু ফ্রান্সের এই গেল, আর ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব এখানে আছে। তো এই সমস্ত প্রশ্নই কিন্তু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।